হ্যালো ক্লাস, আমরা আজকে পড়বো লাস্ট টপিক ডাইমেনশনস অফ ফুড সিকিউরিটি। আর এর পরের পিপিটিতে আমি দেব ম্যালনিউট্রিশন আর ইটস মেজার্স। আচ্ছা, তাহলে ফার্স্টে দেখতে হবে ফুড সিকিউরিটি কি, ফুড সিকিউরিটি কাকে বলে, বা ফুড ইনসিকিউরিটিও বলতে পারি। মানে যখন প্রপার প্রোটিন ভিটামিন যেটুকু আমাদের নারিশড বডিকে নারিশড করার জন্য যেটুকু আমাদের দরকার সেই মিনিমাল অ্যামাউন্টটুকু আমরা পাই না, তখনই সেটা আমরা বলতে পারি ফুড ইনসিকিউরিটি। তো সেই ফুড ইনসিকিউরিটিকে অ্যাড্রেস করার জন্যই যে টার্মটা আমরা ইউজ করি সেটাই হলো ফুড সিকিউরিটি, যেটাতে আমরা এটা অ্যাসিওর করতে পারি যে এভরিবডি কিন্তু একটা মিনিমাল অ্যামাউন্ট যেটা তার বডিকে নারিশ করতে, প্রপার ওয়েতে নারিশ করতে দরকার, সেইটুকু সে ইনটেক করতে পারবে। ইনটেক যদি করতে না পারে, কোথাও কোনো কমিউনিটি যদি ইনটেক করতে না পারে, তাহলে বুঝতে হবে সেখানে ফুড সিকিউরিটি নেই, সেখানে ল্যাক রয়েছে। আচ্ছা, দেখা যাক তাহলে ফুড সিকিউরিটির ডেফিনিশনটা কি। তার আগে একটু দেখে নি, ফুড সিকিউরিটি নিয়ে মেইন কনসার্ন শুরু হয়েছিল 1990-র পর থেকে, যবে থেকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই সমস্ত গুলো অ্যাড্রেস করা শুরু হয়। তো তখন দেখা যায় যে একটা সেকশন অফ দ্য সোসাইটি ফুড পাচ্ছে, বাট আরেকটা সেকশন অফ দ্য সোসাইটি জাস্ট বেঁচে থাকার জন্য যেটুকু ফুড দরকার সেটুকুও পাচ্ছে না। শুধু বেঁচে থাকার জন্যই না, মানে ভালোভাবে বেঁচে থাকা, ম্যালনারিশড হয়ে বেঁচে থাকা না, নারিশড ভাবে বেঁচে থাকার জন্য যেটুকু ফুড দরকার সেটুকুও পাচ্ছে না। তো তখন দেখা যায় ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অনেক সার্ভে করে 2012-এ একটা রিপোর্ট পাবলিশ করে, যেখানে ওরা পাবলিশ করে যে 870 মিলিয়ন পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যার মধ্যে 852 মিলিয়ন ডেভেলপিং কান্ট্রিজে, মানে ম্যাক্সিমাম শেয়ারটাই ডেভেলপিং কান্ট্রিজে, তারা কিন্তু ফুড সিকিউরিটি পাচ্ছে না। এবং 2010-12-এ তারা এই স্টাডিটা করেছিল, 2010 থেকে 12, 2 ইয়ার্স ধরে, এবং তারা ব্যাপক হারে আন্ডার নারিশড বা ম্যালনারিশড। আচ্ছা, এবার ফুড সিকিউরিটি ডেফিনিশনে ওয়ার্ল্ড ফুড সামিট 1996-এ যেটা হয়েছিল ফার্স্ট, সেখানে বলা হয় যে ফুড সিকিউরিটি এক্সিস্টস when all people at all times have physical and economic access to sufficient, safe and nutritious food that meets their dietary needs and food preferences for an active and healthy life. মানে এমন একটা সিচুয়েশন হবে যেখানে কিনা সবাই সবাই একজনও বাদ থাকবে না, ছোট থেকে, মানে একদম ছোট্ট বাচ্চা, একদিনের শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সকলেই কিন্তু ফিজিক্যাল এবং ইকোনমিক অ্যাক্সেস পাবে। ফিজিক্যাল অ্যাক্সেস মানে কি, মানে একটা ছোট বাচ্চা তো জন্মেই সে হেঁটে হেঁটে তার নিজের খাবার সংগ্রহ করতে যেতে পারবে না, সুতরাং তার ফিজিক্যাল অ্যাক্সেস মানে হলো তার মায়ের ওপর সে ডিপেন্ডেন্ট। তাহলে তাকে মার নারিশমেন্টটা আগে দেখতে হবে, মা ঠিকঠাক করে নারিশড হচ্ছে কিনা, মা ঠিকঠাক খাওয়া দাওয়া করছে কিনা, তাহলে বাচ্চাটা খাদ্য পাবে। সেটা যেমন বাচ্চাটারই ফিজিক্যাল অ্যাক্সেস, সেরকম একজন বৃদ্ধ যে সেও তার ওল্ডার এজের জন্য অনেক সময় তার ফিজিক্যাল অ্যাক্সেসটা অনেক রেস্ট্রিক্টেড হয়ে যায়, সে খাবার খেতে বা আনতে কিনতে বাইরে যেতে পারে না। তো তখন এরকম কিছু থাকার দরকার যারা তাকে ওই ফুডটুকু বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, যাতে সে প্রপার ফুড পায়, তাকে নারিশ রাখার জন্য, নিজেকে নারিশ রাখার জন্য প্রপার ফুড পায়। সেটা হলো ফিজিক্যাল অ্যাক্সেস। আর ইকোনমিক অ্যাক্সেস মানে মানি, প্রপার অর্থ, টাকা থাকা চাই, না হলে কি করে বাজার থেকে, মার্কেট থেকে প্রপার ফুড কিনবে তারা। তো অনেক সময় দেখা যায় যে অনেক সময় ফুডের প্রাইস এত বেড়ে যায় যে কিনতে পারে না, একটা লার্জ সেকশন অফ দ্য সোসাইটি কিনতে পারে না, অ্যাফোর্ড করতে পারে না। আমরা দেখবো একটা আমাদের ডাইমেনশন আছে অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি। তো অ্যাক্সেস করতে পারে না ইকোনমিক কজেস এর জন্য, তো সেই সমস্ত কিছু নিয়ে যেটা ফুড যদি সে অ্যাভেল করতে না পারে, তাহলে তাকেই বলবে ফুড সিকিউরিটি। আচ্ছা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু আরো স্পেসিফিক্যালি ফুড সিকিউরিটি ডেফিনিশনটা দিল, সেখানে অনেকগুলো 6টা পয়েন্ট হু মেনশন করে দিল। তার মধ্যে ফার্স্ট পয়েন্ট কি, ওই যেটা এক্ষুনি ওয়ার্ল্ড ফুড সামিট বললো, যে হ্যাভ বোথ ফিজিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাক্সেস টু এনাফ ফুড ফর অ্যান অ্যাক্টিভ অ্যান্ড হেলদি লাইফ। সেকেন্ড, food is produced and distributed as respectful of the natural processes of earth and thus sustainable. মানে এমন ভাবে ফুড প্রডিউস করব সেটা যেন সাস্টেনেবল ওয়েতে হয়, এবং তার জন্য যেন অন্য কোনো স্পিসিস বা ইকোসিস্টেম হ্যাম্পার না হয়।
Consumption and production of food are governed by social values that are just and equitable as well as moral and ethical. মানে কোন একটা সোসাইটির সোশ্যাল ভ্যালু অনুযায়ী তাকে সেই অনুযায়ী সে যে খাদ্য অভ্যস্ত তাকে সেই মতন খাদ্যেই তাকে প্রোটিন ভিটামিন তার রিলেটেড খাদ্যদ্রব্য দিয়ে তাকে করতে হবে। এরকম নয় যে আমি জোর করে তাকে অন্য সোসাইটির কোন একটা খাদ্যাভ্যাস আমি জোর করে তার মধ্যে ইনডিউস করার চেষ্টা করব, সেটা আমি কখনোই করতে পারি না। নেক্সট কি, কনজাম্পশন এন্ড প্রোডাকশন অফ ফুড আর গভর্নড বাই সোশ্যাল ভ্যালুস দ্যাট আর জাস্ট অ্যান্ড ইকুইটেবল অ্যাজ ওয়েল অ্যাজ মরাল অ্যান্ড এথিক্যাল। এটা এক্ষুনি বললাম, মরাল অ্যান্ড এথিক্যাল হতে হবে। নেক্সট কি, এবিলিটি টু অ্যাকোয়ার ফুড ইজ এনশিওরড। হ্যাঁ, ওই ফুডটা অ্যাকোয়ার করার এবিলিটি, সেটা ইকোনমিক এবিলিটি হতে পারে, ফিজিক্যাল এবিলিটি হতে পারে, আরো অন্য কিছু হতে পারে, দূরত্ব ডিস্টেন্স একটা ম্যাটার করতে পারে। তো এই সমস্ত কিছু নিয়ে ফুডের অ্যাক্সেস করার এবিলিটিটা যেন থাকে। নেক্সট হচ্ছে নিউট্রিশনালি অ্যাডিকুয়েট অ্যান্ড পার্সোনালি অ্যান্ড কালচারালি অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, এমন কিছু, যেমন ধরো আমরা বাঙালিরা মাছ ভাত খেতে পছন্দ করি, তাহলে মাছ রিলেটেড প্রোটিন ভিটামিন কোন মাছে কি আছে সেগুলো দিয়ে বাঙালিদেরকে হেলদি রাখার চেষ্টা করতে হবে। আবার বাঙালির মতন মাছ খেতে পাঞ্জাবিরা ভালোবাসে না, পাঞ্জাবিরা আবার ঘি দুধ এই সমস্ত গুলো খেতে ভালোবাসে। তো তাদেরকে আবার ওই ধরনের খাবার থেকে হুইট ঘি দুধ এই সমস্ত থেকে কোনটাতে কি প্রোটিন পাওয়া যায় কোনটাতে কি ভিটামিন পাওয়া যেতে পারে সেগুলো নিয়ে তাদেরকে অ্যাওয়্যার করে তাদেরকে সেই মতন খাদ্য দিতে হবে। তো এরকমই এক একটা সোসাইটির এক এক রকম ফুড কালচার ফুড হ্যাবিট, তো সেই অনুযায়ী তাকে নিউট্রিশনালি অ্যাডিকুয়েটলি খাদ্য যাতে সে পায় সেটার দিকে নজর রাখতে হবে। নেক্সট কি, ফুড ইজ অবটেইনড ইন আ ম্যানার দ্যাট আপহোল্ডস হিউম্যান ডিগনিটি। হ্যাঁ, এমন ভাবে এমন কোনো মানুষের যেন এমন কোনো পরিস্থিতি কখনো না আসে, ফুড সিকিউরিটি সেটাই হবে যাতে সে খাদ্যের জন্য মানে অন্য মানে কি বলবো ডিগনিটিকে ভেঙে দিয়ে লোকের কাছে ভিক্ষা করে লোকেরা কুকুর ছাগলের মতো তাড়াচ্ছে, খেতে দিচ্ছে না, দুটো খাবারের জন্য হয়তো ওরকম কাণ্ড করতে হচ্ছে। তো সেই ডিগনিটিটা যেন ভেঙে না যায়। তো এরকম অ্যাকচুয়ালি আফ্রিকান কান্ট্রিজ গুলোতে এই ডিগনিটিটার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ মানে খুবই খারাপ। ইথিওপিয়া এই সমস্ত দেশগুলোতে খুবই খারাপ অবস্থা। তো সেই সেই যে ডিগনিটিটা মেনটেন করে কিন্তু ফুড সিকিউরিটি মানে ফুড সিকিউরিটি যারা এনশিওর করবে তারা দেখবে যেন হিউম্যান ডিগনিটিটা কখনোই যাতে ব্রেক না করে। নেক্সট হচ্ছে ফুড সিকিউরিটি টাইপস। তিনটে টাইপের ফুড সিকিউরিটি আছে। একটা ক্রনিক, ক্রনিক মানে যেটা পারসিস্টেন্ট, মানে যেটা অনেক দিন ধরেই রয়েছে, কোনো একটা ফ্যামিলি হয়তো পুয়ার বা পভার্টি ড্রিভেন, তারা অনেক দিন ধরেই সব সময় সবাই জানে যে এরা পুয়ার ফ্যামিলি এবং তাদের অনেক দিন ধরে কোনো অবস্থার উন্নতি নেই এবং তারা যেহেতু অনেক দিন ধরেই ওই চলছে সেই জন্য তাদের মধ্যে ম্যালনারিশমেন্টের পরিমাণটা অনেক বেশি এবং সেই জন্য এটাকে বলছে ক্রনিক। ওদের কাছে অ্যাসেট নেই, মানি নেই, মানে সিভিয়ার পভার্টিতে তারা থাকে, তারাই ক্রনিক ফুড ইনসিকিউরিটিতে ভুগবে। নেক্সট হচ্ছে অ্যাকিউট ও ট্রানজিটরি। ট্রানজিটরি হচ্ছে ট্রানজিট, দেখো কথাটা এসছে ট্রানজিট থেকে। ট্রানজিট মানে হয়তো কোনো একটা ফ্যামিলি ওয়েল টু ডু ফ্যামিলি ছিল, মানে মোট কথা খাবার দাবারের অভাব হতো না, কিন্তু হঠাৎ হয়তো ফ্যামিলি মেম্বার যে আর্ন করতো, যে হয়তো অনলি আর্নার ছিল, সে হয়তো মারা গেল বা হয়তো চাকরি চলে গেল বা হয়তো ব্যবসা ফেল করলো। তো তখন কি হয়, হঠাৎ করে তাদের একটা অনেক শর্টেজ চলে আসে, মানি শর্টেজ চলে আসে। তো তখন হয়তো ঠিকঠাক প্রপার ফুড পায় না, তখন একটা ইনসিকিউরিটিতে ভুগতে পারে। এবং এর অনেকগুলো ভেরিয়েশন হতে পারে। একটা আমি যেটা বললাম ইনকাম ফ্লাকচুয়েশন, প্লাস আরো দেখো ডোমেস্টিক ফুড প্রোডাকশন। ফুড প্রোডাকশন অনেক সময় দেখা যায় ইয়ার টু ইয়ার ভ্যারি করে, অনেক সময় অনেক ক্লাইমেটের অনেক ফ্যাক্টরস এর কারণে ফুড প্রোডাকশন খুব কমে গেলে তখন কিন্তু এই ব্যাপারটা হতে পারে। ফুড প্রাইসেস, ফুড প্রোডাকশন যদি কমে যায় প্রাইসেস অবভিয়াসলি হাই হয়ে যাবে। এছাড়া প্রোডাকশন কম ছাড়াও অনেক সময় দেখা যায় যে অনেক ইলিগাল মিনস নিয়ে বাজারে ইলিগালি কন্ট্রোল করে ফুডের প্রাইসটা বাড়িয়ে দেওয়া হয় যাতে একটা শ্রেণীর মানুষ বেশি লাভ করতে পারে। তো তখনও দেখা যায় ফুডের প্রাইসটা খুব বেড়ে যায় বলে
তখনও কিন্তু সবাই অ্যাক্সেস করতে পারে না, তখন ট্রানজিটরি ফুড ইনসিকিউরিটি দেখা যেতে পারে। নেক্সট হচ্ছে সিজনাল ফুড ইনসিকিউরিটি। সিজনাল ফুড ইনসিকিউরিটি হলো এই দুটোর মাঝামাঝি একটা কন্ডিশন, ক্রনিক অ্যান্ড অ্যাকিউটের মাঝামাঝি একটা কন্ডিশন। এটাও সিজনালও আমরা মোটামুটি জানি যে এই সিজনাল ফুড ইনসিকিউরিটিটা হবেই, বাট ওটাও এরকম নয় যে সারা বছর ধরে ফুড ইনসিকিউরিটিটা থাকবে, ওই সিজনটা চলে গেলে আবার চলে যাবে। সিজনাল ফুড ইনসিকিউরিটি মেইনলি হয় ক্লাইমেটিক নানা রকম কারণের জন্য, কোন ক্লাইমেট কোন হয়তো, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ঝাড়খণ্ডের একটা মেজর এরিয়াতেই দেখা যায় যে অনলি বৃষ্টি যখন হয় মানে মনসুন সিজনে ওখানে ধানটা হয়, প্যাডি কাল্টিভেশন হয়, কিন্তু মনসুন চলে গেলে যখন প্যাডিটা উঠে গেল তারপরে কিন্তু আর সারা বছর কোনো ওখানে চাষ হয় না। তখন ওরা ওইখানের ওই যারা ল্যান্ড ওনার যারা আছে তারা বিভিন্ন রাজ্যে সিজনাল মাইগ্রেন্ট হিসেবে জমিতে নানা রকম লেবারার হিসেবে কাজ করতে যায়। তো এইরকম ভাবে সিজনাল ফুড ইনসিকিউরিটি হয়। তো যারা কাজ করতে যায় না তারা খুব পভার্টির মধ্যে দিয়ে কাটায়। এইভাবেই আর কি সিজনাল ফুড ইনসিকিউরিটি হয়, তিনটে টাইপের হয়। এবার দেখা যাক ক্রনিক আর ট্রানজিটরির মধ্যে ট্রানজিটরি ফুড ইনসিকিউরিটির মধ্যে কি কি ডিফারেন্স আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসতে পারে। দেখো এক্ষুনি আমি বললাম ক্রনিক হচ্ছে লং টার্ম, বহুদিন ধরে চলে, ট্রানজিটরি শর্ট টার্ম, টেম্পোরারি। নেক্সট হচ্ছে পিপল কখন হয়, ক্রনিক কখন হয়, পিপল আর আনএবল টু মিট देयर মিনিমাম ফুড রিকোয়ারমেন্টস ওভার আ সাস্টেইন পিরিয়ড অফ টাইম। তখন অনেক দিন ধরে পিপল তারা মিনিমাম খাদ্যটুকু পাচ্ছে না, তখন সেটা ক্রনিক বলে। আর ট্রানজিটরি হচ্ছে যখন হঠাৎ করে একটা সাডেন ড্রপ হয় তখনই সেটা ট্রানজিটরি। দেখো লেখাই আছে there is a sudden drop in the ability to produce or access enough food to maintain a good nutritional status। আচ্ছা নেক্সট কি রেজাল্টস ফ্রম, কি থেকে হয়, মানে ফ্যাক্টরস কি কি, mainly poverty, lack of assets, inadequate access to productive or financial resources। mainly টাকা পয়সা নেই বলে, পুয়ার ফ্যামিলি বলে, lack of asset মানে বাড়িতে সেই মতন জিনিসপত্র নেই বলে ক্রনিকটা হয়। নেক্সট এটা কি ট্রানজিটরি ফ্যাক্টরস কি কি, ফুড অ্যাভেলেবিলিটি, fluctuations in food availability and food access, including year-to-year variations in domestic food production, food prices, and household incomes। তাহলে ফ্যাক্টরস কি কি বুঝলে আমি একটু আগে এগুলো ডিসকাস করেছি আর বলছি না। নেক্সট কি কিভাবে এটা ওভারকাম করা যেতে পারে, ক্রনিক কিভাবে ওভারকাম করা যেতে পারে, টিপিক্যাল লং টার্ম ডেভেলপমেন্ট মেজার্স। হ্যাঁ অবশ্যই বুঝতেই পারছো যারা খুব পুয়ার ফ্যামিলি, পভার্টি আমি আগেও পড়েছি, আমরা আগেও পড়েছি দেখেছি যে পভার্টি কিন্তু একটা ভিসিয়াস সাইকেল, তো সেখান থেকে বের করে আনা একটা খুব ডিফিকাল্ট কাজ। তো সেখান থেকে বের করার জন্য কিন্তু সবসময় লং টার্ম ডেভেলপমেন্ট মেজার্স প্রয়োজন হয়। তো লং টার্ম ডেভেলপমেন্ট মেজার্স দরকার হবে টু অ্যাড্রেস পভার্টি সাচ অ্যাজ এডুকেশন or access to productive resources such as credit। মানে কিভাবে স্বল্প ইয়েতে মানে সুদে ঋণ দিয়ে, ক্রেডিট দিয়ে তাদের ডেভেলপমেন্ট বিভিন্ন রকমের কাজে তাদের ইনভলভ করানো যায়, ডেভেলপমেন্ট করা যায় সেটা দেখতে হবে। এছাড়া এডুকেটেড করতে হবে, ট্রেনিং দিতে হবে যাতে তারা প্রপার মানে স্কিলফুলি কোনো একটা কাজ করতে পারে, আনস্কিলড লেবারার বা আনস্কিলড ওয়ার্কার হয়ে যাতে না থাকে। আর ট্রানজিটরি ফুড ইনসিকিউরিটির জন্য কিন্তু এনশিওর করতে হবে যে ফুডের যে অ্যাভেলেবিলিটি সেটা যেন কখনো না কমে যায়, এবং বিভিন্ন রকমের ভেরিয়েশন, ডোমেস্টিক ফুড প্রোডাকশন, প্রাইসেসটা যাতে কেউ ইলিগালি মিন ওয়েতে যাতে হ্যান্ডেল করে, কন্ট্রোল করে বাড়িয়ে দিতে না পারে, এগুলো এনশিওর করতে হবে। এগুলোই আর কি হচ্ছে ট্রানজিটরি ফুড ইনসিকিউরিটি কিভাবে মেজার্স হতে পারে সেগুলো। নেক্সট হচ্ছে ডাইমেনশনস অফ ফুড ইনসিকিউরিটি। ফুড সিকিউরিটি ডাইমেনশন হলো মেইনলি তিনটের পরে তিনটে থেকে এসে আসে আসলে নিউট্রিশনাল আউটকাম, মানে একটা ম্যালনিউট্রিশন, মানে নিউট্রিশনাল আউটকাম থেকেই ম্যালনিউট্রিশন আসবে। আচ্ছা স্টেপ দেখো এই তিনটে যদি প্রপার থাকে তাহলে বলতে হবে যে তাহলে একটা ফ্যামিলি বা একটা মানুষের সে স্টেবিলিটি রয়েছে, নিউট্রিশনাল আউটকামে তার স্টেবিলিটি রয়েছে। কি কি, ফুড অ্যাভেলেবিলিটি, ফুড অ্যাক্সেস, ফুড ইউটিলাইজেশন। আচ্ছা ফার্স্টে দেখা যাক ফুড অ্যাভেলেবিলিটি। কি কি ফুড অ্যাভেলেবিলিটির মধ্যে পড়ছে, ফুড অ্যাভেলেবিলিটি ইজ দ্য সাপ্লাই সাইড অফ দ্য ফুড সিকিউরিটি। হ্যাঁ মানে খাদ্যটা অ্যাভেলেবেল কিনা, আদৌ খাদ্য অ্যাভেলেবেলই যদি না থাকে তাহলে কি করে খাদ্য আমি তাকে পৌঁছাবো।
তো খাদ্য অ্যাভেলেবল কিনা সেটা আগে এনশিওর করতে হবে। and expect sufficient quantities of quality food from domestic agriculture production or import। হ্যাঁ অবশ্যই তাই, হয় নিজেকে সেলফ সাফিসিয়েন্ট হয়ে প্রোডাকশন করতে হবে অথবা বাইরের কোনো দেশ থেকে ইম্পোর্ট করতে হবে। নেক্সট এটা হচ্ছে whether the food available in certain territory country is enough to feed the total population in that particular territory and calculated from the level of local agriculture production at that territory, stock levels and net import export। তোমরা এটা জানো কিনা জানি না, একদম ইন্ডিপেন্ডেন্সের পরপরই আমাদের ইন্ডিয়া একটা ক্রাইসিসের মধ্য দিয়ে গেছিল, এই ফুড অ্যাভেলেবিলিটির ক্রাইসিস। কিরকম হয়েছিল ব্যাপারটা, প্রচুর পপুলেশন তখন বেড়ে গেছিল, একে ইন্ডিপেন্ডেন্সের পর ইন্ডিয়া ডিভাইডেড হয়ে গেছিল, তো প্রচুর তখন এদিক মানে অনেক লোকজন বাস্তুহারা হয়ে পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসেছিল। তো তারপরে যেটা হয়, এত লোককে ফিড করাতে গিয়ে ইন্ডিয়ার ল্যান্ড, এবার ইন্ডিয়ার কাল্টিভেবল ল্যান্ড অনেকটাই কিন্তু পাকিস্তানের মধ্যে চলে যায়। যেমন বাংলাদেশ তো পুরোটাই ফার্টাইল ল্যান্ড ছিল, তো বাংলাদেশে তখন প্রচুর পরিমাণে ধান উৎপাদন হতো, তো সেই সমস্ত ল্যান্ড চলে যাওয়াতেও একটা শর্টেজ হঠাৎ করে চলে আসে। তো তখন দেখা যায় মানুষকে ফিড করানোর মতন প্রপার অ্যাভেলেবিলিটি অফ ফুড নেই। তো তখন একটা সিভিয়ার ভীষণ বড় একটা ক্রাইসিস এসেছিল। তো 1958-60 এই সময়টা মানুষ তখন মানে কিছুই খেতে পারছে না, প্রচুর লোক মারা গেছিল। তো তখনকার আমাদের পিএম জওহরলাল নেহেরু তখন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে হেল্প চায় যে আমাদের কিছু দাও, কিছু স্টেপল ফুড দাও। স্টেপল ফুড মানে মোটামুটি আমরা যা খেয়ে বেঁচে থাকি, যেমন গম, চাল, এগুলো স্টেপল ফুড। তো এইরকম কিছুটা দাও, তাহলে যদি আমি আমাদেরকে খাইয়ে বাঁচিয়ে তুলতে পারি, এবং তারপর আমরা চেষ্টা করছি আমাদের এগ্রিকালচার প্রোডাকশন বাড়ানো। তো তখন ইউএসএ সাড়া দিয়েছিল, ইউএসএ গম পাঠিয়েছিল, কিন্তু সেই গম এসে পৌঁছানোর পর দেখা যায় অ্যাকচুয়ালি সেই গম হচ্ছে সবচেয়ে ওয়ার্স্ট কোয়ালিটির হুইট ছিল, এবং সেগুলো অ্যাকচুয়ালি গরু বা ঘোড়ার খাওয়ার জন্য প্রোডাকশন। সেই নিকৃষ্ট মানের গম ওরা আমাদের জন্য পাঠিয়েছিল। মানে আমি একটু আগে বলছিলাম হিউম্যান ডিগনিটি যাতে কখনোই ভঙ্গ না হয়, সেখানে কিন্তু হিউম্যান ডিগনিটি ভঙ্গ হয়েছিল। তো তারপর থেকেই আমরা শুরু করি সেলফ সাফিসিয়েন্ট হওয়া, এবং তারপরে গ্রিন রেভলিউশন, এবং তারপর তো সবারই জানা, তারপর আমরা এখন যথেষ্ট পরিমাণে সেলফ সাফিসিয়েন্ট, এবং তারপর আমরা এখন এক্সপোর্টও করি, আমাদের আর ইম্পোর্ট করতে লাগে না, বা আমাদের আর সেই পরিস্থিতি হয় না। তো এরকমই ফুড অ্যাভেলেবিলিটি এনশিওর করতে হবে, যাতে ফুডটা অ্যাভেলেবেল কিনা, যত পপুলেশন আছে সেই অনুযায়ী ফুড অ্যাভেলেবেল কিনা সেটা ফার্স্ট আমাদের এনশিওর করতে হবে। আচ্ছা, কিভাবে অ্যাসেস করা যায় এই ডাইমেনশনটা? প্রেসিপিটেশন রেকর্ড, ফুড ব্যালেন্স শিট। ফুড ব্যালেন্স শিট মানে কতখানি আমি প্রোডাকশনের চেষ্টা করলাম, আলটিমেটলি প্রোডাকশন কত হলো, সেগুলো হচ্ছে ফুড ব্যালেন্স শিট। ফুড মার্কেট সার্ভে, এগ্রিকালচার প্রোডাকশন প্ল্যান। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্ডিকেটরস। কি ইন্ডিকেটরস হলো ফার্টিলিটি রেট, হ্যাঁ বুঝতেই পারছো ফার্টিলিটি রেটের উপর ডিপেন্ড করছে পপুলেশন। নেক্সট হচ্ছে ফুড প্রোডাকশন, পপুলেশন ফ্লো, ফ্লো মানে এদিক থেকে ওদিক, মানে মাইগ্রেশন কোথা থেকে কোথায় যাচ্ছে সেই অনুযায়ী ফ্লোটা। হারভেস্টিং টাইম, স্টেপল ফুড প্রোডাকশন, ফুড স্টোরেজ, কনজাম্পশন অফ ওয়াইল্ড ফুডস, এই সমস্ত কিছু, এগুলো নিয়ে ফুড অ্যাভেলেবিলিটি। নেক্সট এবার অ্যাক্সেসিবিলিটি এন্ড অ্যাফোর্ডেবিলিটি। অ্যাক্সেসিবিলিটি এন্ড অ্যাফোর্ডেবিলিটি সেটা কিন্তু অনেকটাই মানির সাথে রিলেটেড। Food access is another dimension of food security which encompasses income, expenditure and buying capacity of households or individuals. আচ্ছা, বুঝতেই পারছো মানে একটা ফ্যামিলিতে যদি একজন আর্নার থাকে তাহলে তার ইনকাম ওর উপরই ফ্যামিলি এক্সপেন্ডিচার ডিপেন্ড করবে, এবং যদি 4 জন আর্নার থাকে তাহলে অনেক বেশি ফ্যামিলি ইনকাম বেড়ে গেল, তখন এক্সপেন্ডিচারও সে আরো বেশি করে করতে পারবে। তো সেটার উপরে ডিপেন্ড করে ফুড অ্যাক্সেস এবং বাইং ক্যাপাসিটি। বাইং ক্যাপাসিটি পুরোটা ইনকামের উপর ডিপেন্ড করবে যে কতজন ফ্যামিলি মেম্বার কত ইনকাম করছে, বা একজন ফ্যামিলি মেম্বার কতখানি ইনকাম করছে, তো তার উপরে বাইং ক্যাপাসিটি নির্ভর করবে। আর অ্যাফোর্ডেবিলিটি কি? অ্যাফোর্ডেবিলিটি হচ্ছে যখন মানে প্রাইসটা কত, সেটা কি আদৌ অ্যাফোর্ডেবল? একটা অ্যাভারেজ আর্নার, অ্যাভারেজ ইনকাম গ্রুপের
যারা বিলং করে তারা কি আদৌ ওই ফুডটা অ্যাফোর্ড করতে পারে, বা অ্যাভারেজ ছেড়ে দিলাম, বিলো অ্যাভারেজ যারা, তারা কি আদৌ ফুডটা অ্যাফোর্ড করতে পারে? আমি কোনো হাইফাই ফুডের কথা হচ্ছে না, নর্মাল স্টেপল ফুড, নর্মাল যে দৈনন্দিন জীবনে আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্য কি তারা অ্যাফোর্ড করতে পারছে? সেটুকুই হচ্ছে ফুড অ্যাফোর্ডেবিলিটি। আচ্ছা, ফুড অ্যাক্সেস কি জিনিসকে অ্যাড্রেস করে? The households or individuals have enough resources to acquire appropriate quantity or quality foods, and affordability addresses whether all of the households are having access to the minimal level of food at an affordable price. মানে ফুড অ্যাক্সেসিবিলিটি যেটা, সেটা হচ্ছে প্রপার কোয়ান্টিটিতে ফুড অ্যাক্সেস করতে পারছে কিনা, এবং ফুডের কোয়ালিটিটা ঠিকঠাক আছে তো। এরকম তো নয় যেগুলো হয়তো গরু ছাগলের খাবারের জন্য যে প্রোডাকশন গুলো করা হয় সেগুলো নয় তো, ঠিকঠাক প্রপার মানুষের জন্য খাবারের জন্য যেটুকু প্রপার কোয়ালিটি অফ ফুডস দরকার সেগুলো তো, সেটা এনশিওর করতে হয় ফুড অ্যাক্সেসিবিলিটি দিয়ে। আর ফুড অ্যাফোর্ডেবিলিটি দিয়ে হচ্ছে অ্যাফোর্ডেবল প্রাইসে সেই কোয়ালিটি অফ ফুড এবং কোয়ান্টিটি অনুযায়ী পাওয়া যাচ্ছে তো, এইটাই হচ্ছে ফুড অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ফুড অ্যাফোর্ডেবিলিটি। নেক্সট হচ্ছে কি কি ইন্ডিকেটরস আছে। ফার্স্ট হলো ফুড প্রাইস, ওয়েজ রেট, ওয়েজ রেট মানে সে কত টাকা ইনকাম করছে, পার ক্যাপিটা ফুড কনজাম্পশন, মিল ফ্রিকোয়েন্সি, এমপ্লয়মেন্ট রেট এটসেট্রা। পার ক্যাপিটা ফুড কনজাম্পশন আবার ক্লাইমেটের ওপর, কে কিরকম কাজ করছে তার উপর ডিপেন্ড করে। যদি একজন ফার্মার একটা রুরাল রিজিয়নে অনেক বেশি তাদেরকে কাজ করতে হয়, বা কাজ শুধু নাও যদি করতে হয়, মানে একটা জায়গা থেকে একটা জায়গায় যেতেও অনেক বেশি পরিশ্রম করতে হয়, তো সেই জন্য রুরাল রিজিয়নে ইনটেকটা অনেক বেশি হয়, পার ক্যাপিটা ফুড কনজাম্পশন অনেক বেশি হওয়ার কথা। আরবান রিজিয়নে বরঞ্চ শারীরিক পরিশ্রম অনেক কম, তো সেখানে পার ক্যাপিটা ফুড কনজাম্পশন কম হওয়ার কথা। আচ্ছা, নেক্সট হচ্ছে কিভাবে অ্যাসেস করা যায় ডাইমেনশনটা। ভালনারেবিলিটি অ্যানালিসিস এন্ড ম্যাপিং, এটা মনে রাখবে, ব্যাম ভালনারেবিলিটি অ্যানালিসিস এন্ড ম্যাপিং দিয়ে এই ডাইমেনশন অ্যাসেস করা যায়। নেক্সট হচ্ছে ফুড অ্যাক্সেস সার্ভে, ফুড ফোকাস গ্রুপ ডিসকাশন। ফোকাস গ্রুপ ডিসকাশন তোমরা নিশ্চয়ই আগের সেমে করেছো, তো সেইভাবে ফোকাস গ্রুপ ডিসকাশন করে এখানে করা যায়। ইন্ট্রা হাউস হোল্ড ফুড ফ্রিকোয়েন্সি কোশ্চেনিয়ার করে করে সার্ভে করা যায়। আচ্ছা, কি কি ইন্টারভেনশন রয়েছে বা কি কি মেজার্স রয়েছে যাতে এই ফুড সিকিউরিটি ডাইমেনশনটাকে ইমপ্রুভ করা যেতে পারে। একটা হচ্ছে ইন্টার আলিয়া অন ফার্ম, অফ ফার্ম এন্ড নন ফার্ম এমপ্লয়মেন্ট ক্রিয়েশন। হ্যাঁ, দেখতে হবে কিভাবে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন করা যেতে পারে, মানে মানুষের হাতে টাকা পৌঁছতে হবে যাতে তারা ফুডটা অ্যাভেল করতে পারে। তো সেই জন্য ওয়েজ জেনারেশনটাই এক ফার্স্ট মেজার হতে পারে। নেক্সট হচ্ছে স্কুল ফিডিং প্রোগ্রাম, যেটা এখন হয় মিড ডে মিলের মধ্য দিয়ে ক্লাস 8 অবধি বাচ্চাদেরকে খাওয়ানোর একটা প্রোগ্রাম চলছে, তো সেই প্রোগ্রামের মতনই স্কুল ফিডিং প্রোগ্রাম চালানো যেতে পারে। এছাড়া ব্রেস্ট ফিডিং ক্যাম্পেইন, ছোট বাচ্চা যারা ব্রেস্ট ফিড করে তাদের জন্য নানা রকম ক্যাম্পেইন রাখা যেতে পারে। নেক্সট হচ্ছে ফুড ইউটিলাইজেশন। ফুড ইউটিলাইজেশন হচ্ছে এমন জিনিস, ধরা যাক আমরা পেলাম, ফুড অ্যাভেল করতে পারলাম, ফুড অ্যাক্সেস করতে পারলাম, এবং আমাদের হাতে টাকা আছে, অ্যাফোর্ড করতে পারলাম, কিন্তু ইউটিলাইজেশন ঠিকঠাক করি না। এই যে আমরা অনেক সময় খাবার নষ্ট করি, বা যে অংশটুকু খাওয়া যায় সেটা আমরা ফেলে দিই, তো সেগুলোই হচ্ছে প্রপার ইউটিলাইজেশন হলো না ফুডের। তো ফুডকে প্রপার ইউটিলাইজ করতে গেলে আমাদের কিন্তু খুব ওয়াইজলি ফুড ইউজ করতে হবে, ফুড খেতে হবে, নষ্ট করা চলবে না। তো সেই জন্য ফুড ইউটিলাইজেশন একটা ভীষণ ভাইটাল একটা ডাইমেনশন অফ ফুড সিকিউরিটি, যেখানে দেখতে হবে যে কতটা খাবার মানুষ অ্যাকচুয়ালি খাচ্ছে। মানে একটা ধরো ধানের পর যে অংশটুকু আমরা খেতে পারলাম সেই অংশটুকুর অ্যামাউন্টটা কতটা। আমি ধান একটা এক্সাম্পল দিলাম, ধরো শাক খেতে গেলে আমরা ওই ডাটাগুলো অনেক সময় ফেলে দিই, শুধু পাতাটা খাই, কিন্তু ডাটাগুলোও তো খাওয়া যায়। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে কতটা আমরা অ্যাকচুয়ালি খাচ্ছি, সেটাই হলো ফুড ইউটিলাইজেশন। আচ্ছা, it also covers the food preparation, intra-household food distribution, water and sanitation and healthcare practices. Food preparation, অনেক সময় দেখবে অনেকে এক একজনের এক একটা কমিউনিটিতে এক এক রকম খাবারের হ্যাবিট,
যেমন আমরা খুব কুক করে খাই, মানে সেদ্ধ করে, বয়েল করে, রান্না করে, অনেকক্ষণ ধরে কষিয়ে সেটাকে আমরা খাই। আবার যারা ওয়েস্টার্ন কান্ট্রিজ তারা খুব বয়েল খায়, তারা এত রান্না বান্না এত পারে না, তারা বয়েল খায়। তো আবার অনেক অনেক প্রিমিটিভ সোসাইটি আছে যারা অনেক র ফুডটাই খায়, কাঁচা কাঁচাই খায়। তো এরকমই ফুড প্রিপারেশনের উপর ডিপেন্ড করে ওয়েস্টেজটা ডিপেন্ড করে। আর সবচেয়ে ভালো নিউট্রিশনাল আউটকাম তখনই আসে যখন সেটা প্রপারলি কুকড হয়। প্রপারলি কুকড মানে এই নয় আমরা আবার ওভার কুকড করে ফেলি, আমরা আবার এত বেশি কষিয়ে ফেলি যে তার অ্যাকচুয়াল নিউট্রিশনটাই যে গুণগুলো সেগুলোই হয়তো নষ্ট হয়ে যায়। আমাদের মতো না, কিন্তু আজকাল যেমন দেখবে বলছে বয়েল করে, যেটা বয়েল করে খান, যেটা অল্প তেল দিয়ে রান্না করুন, এই জিনিসগুলো করলে প্রপার নিউট্রিশনাল আউটকাম আসতে পারে। নেক্সট হচ্ছে ধরো অনেক সময় দেখা যায় যে জলের লাইন দিয়ে যে জল আসছে, যে জল দিয়ে রান্না হচ্ছে, সেই জলের সাথে হয়তো কোনো বাজে ড্রেনেজ ওয়াটার বা অন্য কোনো কিছুর বাজে ওয়াটার মিশে যাচ্ছে। তো সেইগুলো তো তখন ফুড ওয়েস্ট হয়, জল ওয়েস্ট হয়। তো সেগুলো দেখতে হবে যে যাতে ডায়রিয়াল ডিজিজ বা ল্যাট্রিন ইউজে সব প্রপার হচ্ছে কিনা। এই সমস্তগুলো ইন্ডিকেটর, অ্যাকচুয়ালি ইন্ডিকেটরস অফ দিস ডাইমেনশন, যে ওয়েস্টিং রেটটা কত, প্রিভেনশন অফ ডায়রিয়াল ডিজিজেস। এই ডায়রিয়াল ডিজিজেস না হওয়া মানেই বুঝতে হবে যে জল প্রপার মানে ভালো আছে। জল যদি কোনো একটা ফ্যামিলিতে তো ঘন ঘন ডায়রিয়া হচ্ছে, তাহলে বুঝতে হবে জলের পাইপলাইনে কোথাও প্রবলেম আছে, বাজে ওয়াটার ভালো ওয়াটারের সাথে মিশে যাচ্ছে। নেক্সট হচ্ছে কিভাবে অ্যাসেস করা যায়, ডেমোগ্রাফিক এন্ড হেলথ সার্ভে, ইমিউনাইজেশন চার্ট ইত্যাদি। আচ্ছা, নেক্সট লাস্ট dimension. This dimension addresses the stability of the other three dimensions over time. এই ডাইমেনশনটার নামই স্টেবিলিটি। তাই বুঝতেই পারছো যে বাকি যে ডাইমেনশন গুলোর কথা বললাম সেই ডাইমেনশন গুলো এমন ভাবে দেখতে হবে যে ফুড অ্যাভেলেবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি বা ফুডের যে ইউজেবিলিটি, তো এই চারটেই কিন্তু বরাবর, মানে একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে শুধু চারটে পেলাম বাদ বাকি সময় পেলাম না, এরকম হলে চলবে না। সব সময়ের জন্য, সারা জীবনের জন্য যেন এটা হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। কখনো যদি ইন্টারাপ্টেড হয় তাহলেই বুঝতে হবে ফুড সিকিউরিটি নেই। তো সেই জন্য স্টেবিলিটি এই ডাইমেনশনটায় দেখা হয় যে একটা মানে টাইমের সাথে সাথে যেন এটা অলওয়েজ এনশিওর থাকে যে একটা ফ্যামিলি বা এভরিওয়ান এই যে ডাইমেনশন গুলোর কথা বললাম, আগে ডাইমেনশন গুলো, সেগুলো যেন পায়। আচ্ছা, দেখো এখানে রয়েছে যে কিভাবে অ্যাসেস করা যায়। গ্লোবাল ইনফরমেশন সিস্টেম দিয়ে অ্যানথ্রোপোমেট্রিক সার্ভে করে, ওয়েইং চার্জ করে অফ প্রেগনেন্ট উইমেন। আচ্ছা, কি কি ফ্যাক্টরস আছে এগুলোর? Instability of market price of staple food and inadequate risk bearing capacity of the people in the case of adverse condition, political instability and unemployment are the major factors. আচ্ছা, কি কি ইন্ডিকেটরস আছে? ফুড প্রাইস ফ্লাকচুয়েশন, women's BMI, pre-harvest food practice, migration, etc. এই ইন্ডিকেটরস গুলো দিয়ে কিন্তু স্টেবিলিটি মেজার করা যেতে পারে। আচ্ছা, এই যে এতক্ষণ ধরে যে ডাইমেনশন গুলো বললাম সেগুলোই একটা ছকের মধ্যে, একটা টেবিলের মধ্যে একসাথে আমি দিয়েছি। একই জিনিস রয়েছে, জাস্ট এটা তোমাদের একসাথে চোখের সামনে থাকলে পড়তে সুবিধা হয় তার জন্য এটা দেওয়া। অনেক সময় শর্ট কোশ্চেন যদি আসে এখান থেকে নিয়ে লিখতে পারো। এই অবধি ফুড সিকিউরিটি। নেক্সট স্লাইডে আমি নিয়ে আসছি malnutrition and its measures. Thank you for your patience.